স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি তাসনিমে জান্নাত অর্থী। প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে আজ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। মিরপুরে তৃতীয় এবং শেষ ওয়ানডে শুরু হবে দুপুর 1টায়। শেষ ম্যাচে টাইগার একাদশে আসতে যাচ্ছে বেশ কিছু পরিবর্তন। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন সেরা ক্রিকেট খেলে সিরিজের পূর্ণ 30 পয়েন্টে চোখ বাংলাদেশের। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। আর মাত্র কয়েক ঘন্টা ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় রচনার দ্বারপ্রান্তে বাংলাদেশ। ঘরের মাটিতে পরপর 2 ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এখন হোয়াইট ওয়াশ করার অপেক্ষায় তামিম ইকবালের দল। সব ঠিক থাকলে 15তম বারের মতো এই কীর্তি গড়বে লাল সবুজরা। এখন পর্যন্ত 7টি দেশকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। 2006-এ কেনিয়াকে 4-0-তে ধবল ধোলাইয়ের পর গেল 15 বছরে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। সবচেয়ে বেশি জিম্বাবুয়েকে করা হয়েছে 5 বার। সিরিজের শেষ ম্যাচেও দাপট দেখাতে মরিয়া স্বাগতিকরা। তাই সকাল 11:30টায় মিরপুরের শেরে বাংলায় অনুশীলনে হাজির বাংলাদেশ দল। শেষ ম্যাচে দলে ডাক পেয়েছেন নাঈম শেখ। অনেকটাই নিশ্চিত শুক্রবার নাঈমই হতে যাচ্ছেন তামিমের ওপেন সঙ্গী। দ্বিতীয় ম্যাচে মাথায় আঘাত পেয়ে হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনকে। তাই শেষ ম্যাচে এই অলরাউন্ডারকে পাওয়া যাচ্ছে না ধরেই নেওয়া যায়। এক্ষেত্রে অটো চয়েস সৌম্য সরকার। বৃহস্পতিবার লম্বা সময় নেটে ব্যাট করেছেন হার্ড হিটার এই ব্যাটসম্যান। মাঠের লড়াইয়ের আগে বেশ প্রত্যয়ী মাহমুদুল্লাহ রিয়াদ জানালেন এই সিরিজ থেকে ওয়ানডে সুপার লিগের পূর্ণ 30 পয়েন্ট চায় বাংলাদেশ। প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি যেটা বললেন ওয়ার্ল্ড কাপের একটা কোয়ালিফাইং এর একটা বিষয় থাকে। আমরা আমাদের বেস্ট পারফরমেন্সটা এখনো আমরা দিতে পারিনি, তো আমরা ওইটাই দেওয়ার চেষ্টা করবো এবং আমরা ম্যাচটা জিতে 10টা পয়েন্ট নেওয়ার চেষ্টা করব। উপমহাদেশে একমাত্র শ্রীলঙ্কায় ছিল যারা বাংলাদেশের কাছে কখনো সিরিজ হারেনি। সেই গর্ব এখন ধুলায় বিলীন। গেল 2 ম্যাচে সফরকারীদের সবচেয়ে বেশি ভুগতে হয়েছে ব্যাটিংয়ে। তাই নেটে এদিন বেশ ব্যস্ততা দেখা গেল ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারের। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। দর্শক, ম্যাচের বিষয়ে আরো জানাতে আমাদের সাথে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ বণিক। পার্থ, লঙ্কানদের হোয়াইট ওয়াশ করার প্রথম সুযোগ আজকে টাইগারদের সামনে। দলে কি কোনো পরিবর্তন আসতে পারে, আপনার কাছে কি মনে হচ্ছে? বলছিলেন যে দেখুন, শেষ ম্যাচের আগে দলে একটি পরিবর্তন এসেছে। পরিবর্তন বলতে কি নাঈম শেখকে কিন্তু দলে ঢোকানো হয়েছে। তো এটা অনেকটাই বোঝা যাচ্ছে যে নাঈম শেখ খেলবেন। তো সেক্ষেত্রে নাঈম শেখ যদি খেলেন, নাঈম শেখ যেহেতু একজন ওপেনার, তো ওপেনিংয়ে লিটনের জায়গায় তিনি ঢুকতে যাচ্ছেন। তো এভাবে বলা যায় যে অর্থে একটি পরিবর্তন আসছে, নাঈম শেখ খেলবেন আজকে। আর এছাড়াও আপনি জানেন যে মোহাম্মদ সাইফুদ্দিন তিনি মাথায় আঘাত পেয়েছেন। সাইফুদ্দিন যেহেতু আঘাত পেয়ে এখন কিছুটা সেবা শুশ্রূষার মধ্যে আছেন, তার জায়গায় পরিবর্তন আসবে। আমরা দেখেছি গতকালকে যে সৌম্য সরকার বেশ লম্বা সময় ধরে নেটে কিন্তু ব্যাটিং করেছেন। সৌম্য সরকার এই ধরনের প্রস্তুতি বলে দেয় যে 8 নম্বরে সৌম্য সরকারকে খেলানোর একটি চান্স নিতে পারে নির্বাচকরা। কারণ আপনি জানেন যে মোহাম্মদ সাইফুদ্দিন যেমন পেস বোলিং অলরাউন্ডার, ঠিক সেভাবেই সৌম্য সরকারও কিন্তু একজন পেস বোলিং অলরাউন্ডার। যেহেতু প্রথম দিকে তার জায়গাটা ছিল ওপেনিংয়ে এবং সৌম্য সরকারের সেই জায়গাটা ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে এবং সে জায়গায় লিটন খেলছেন। লিটনের জায়গায় আজকে হয়তো নাঈম শেখ খেলবেন ওপেনিংয়ে। তো সেক্ষেত্রে সৌম্যর বলতে গেলে এখন একমাত্র জায়গা রয়েছে লোয়ার মিডল অর্ডার। সেক্ষেত্রে 8 নম্বর জায়গাটি আমরা বলতে পারি যে সেখানে সেটা নিতে পারেন। আর এছাড়া দলে তেমন করে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। আপনি জানেন যে আজকে প্রথমবারের মতো কিন্তু বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করার। এর আগে বাংলাদেশ শ্রীলঙ্কাকে কখনো হোয়াইট ওয়াশ করতে পারেনি। এছাড়া আপনি জানেন যে উপমহাদেশে পাকিস্তান, ভারতের বিপক্ষেও বাংলাদেশের সিরিজ জয়ের রেকর্ড রয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়েরও রেকর্ড নেই। তো সব মিলিয়ে বলা যায় যে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেহেতু সিরিজ জিতে গিয়েছে, এখন সুযোগ রয়েছে হোয়াইট ওয়াশ করার। আর এক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে বলতে গেলে তামিম এবং মুশফিক দুজনেই দুর্দান্ত ছন্দে রয়েছেন। তারা যদি ভালো শুরুটা করতে পারেন তো সেক্ষেত্রে বলা যায় বাংলাদেশ বড় স্কোর করতে পারবে। আর এক্ষেত্রে টস জয়টা খুব ভাইটাল একটা পয়েন্ট। অর্থে টস জিতলে আসলে বাংলাদেশ ম্যাচে অনেকটা এগিয়ে যাবে। তো মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। অনেক ধন্যবাদ আপনাকে পার্থ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর বাংলাদেশ দলের জন্য রইল শুভকামনা। আমাদের সাথে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ বণিক। এবারে অন্যান্য প্রসঙ্গ।
ভারতের কেরালায় নারী নির্যাতন, গণধর্ষণ এবং ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টিকটক হৃদয় সহ ৬ বাংলাদেশিকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। বিষয়টি বাংলাদেশ পুলিশকেও নিশ্চিত করা হয়েছে। এদিকে ওই ঘটনায় গ্রেফতার হৃদয় ওরফে টিকটক হৃদয় মগবাজার এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত বলে তথ্য পেয়েছে তেজগাঁও পুলিশ। অন্যদিকে ওই নির্যাতনের ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে হৃদয়সহ অজ্ঞাতদের নামে হাতিরঝিল থানায় একটি মামলাও করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সম্প্রতি ভারতের কেরালায় এক তরুণীকে শারীরিক নির্যাতন ও গণধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে জানা যায় এই ঘটনায় জড়িত সকলেই বাংলাদেশি। নির্যাতিত নারীকে শনাক্ত করে একটি পতিতালয় থেকে উদ্ধার করেছে ভারতের বেঙ্গালুরু পুলিশ। পরে একে একে অভিযুক্ত 4 তরুণ ও 2 নারীকে আটক করে তারা। এরই মধ্যে বাংলাদেশ পুলিশকেও গ্রেপ্তারের বিষয়টি ভারতীয় পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এদিকে ভিডিওর সূত্র ধরে তদন্ত শুরু করে বাংলাদেশ পুলিশ। পরিচয় শনাক্তে ব্যবহার করা হয় ফেসবুক। ভিডিওর 5 তরুণের মধ্যে হৃদয় নামে একজনের চেহারার সাথে মিল পাওয়া যায়। পরিবারের সাথে যোগাযোগের পর পরিচয় নিশ্চিত হয় পুলিশ। পুলিশ বলছে, পরিচয় শনাক্ত হওয়া হৃদয় মগবাজার এলাকায় থাকত। স্থানীয়রা তাকে টিকটক হৃদয় নামে চিনত। নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তার যোগসূত্রতার খবরও পায় পুলিশ। নির্যাতিতা নারীও মগবাজার এলাকারই বাসিন্দা এবং দুজনই পূর্ব পরিচিত। এই ছেলেটির স্বভাব চরিত্র ভালো নয়। সে টিকটক করত এবং আরও বিভিন্ন ধরনের সামাজিক ও শৃঙ্খলা আচরণের সঙ্গে সে জড়িত ছিল। এদিকে এই ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেছেন। দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। যেহেতু তার বাবা মাকে বলেছে যে সে বিদেশে যাওয়ার চেষ্টা করছে এবং টাকা পয়সা জোগাড় করার জন্য চেষ্টা করেছিল, তো এই পরিপ্রেক্ষিতে মেয়েটার অবস্থান পরে শনাক্ত করা হয়েছে। আসলে যখন দেখানো হয়েছে যে এই ভিডিওটি এই মেয়ের কিনা, তার বাবা মাই তাকে শনাক্ত করে যে হ্যাঁ এটা আমার মেয়ের ভিডিও। এই বিষয় নিয়ে কাজ করতে গিয়ে তাদেরকে শনাক্ত করি, তাদের অবস্থান শনাক্ত করি এবং তাদের বিরুদ্ধে কি কি আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়গুলি আমরা প্ল্যান করেছি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনাকাল মোকাবেলায় 6 মাসের জন্য অন্তর্বর্তী বাজেট চায় বিএনপি। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আসন্ন বাজেটকে সামনে রেখে দলের পক্ষ থেকে ভাবনা তুলে ধরতে করা ব্রিফিংয়ে এই দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, এবারের বাজেট হতে হবে মূলত জীবন বাঁচানোর বাজেট, জনস্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষার বাজেট। প্রবৃদ্ধি নির্ধারণ করতেই ব্যর্থ হয়েছে। যা হোক, জীবন জীবিকা টানাটানির এই দুর্যোগকালে প্রবৃদ্ধি কোনো ইস্যু নয়। এখন প্রবৃদ্ধির কথা না বলে বরং কর্মসংস্থান এবং মানুষের জীবন ও জীবিকা রক্ষার কথাই বলতে হবে। কারণ জীবন ও জীবিকার সমন্বয়ের চেষ্টা অব্যাহত থাকবে। তবে মনে রাখতে হবে, জীবিকার চেয়ে জীবন আগে। তাই এবারের বাজেটটা হবে মূলত জীবন বাঁচানোর বাজেট। এই বাজেট হওয়া উচিত ঝুঁকি মোকাবেলা ও ঝুঁকি ব্যবস্থাপনার বাজেট। এই বাজেট হতে হবে জনস্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার বাজেট। এবারে আমাদের নিয়মিত আয়োজন জাতীয় বাজেট। আসছে বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে সব মিলে বরাদ্দ দেওয়া হচ্ছে 1 লাখ কোটি টাকারও বেশি। নতুন করে 150 উপজেলায় বাড়ানো হচ্ছে বয়স্ক বিধবা ভাতার আওতা। এছাড়া বাড়ছে মুক্তিযোদ্ধা ভাতাও। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, করোনাকালে যে বিপুল সংখ্যক মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন তাদেরকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে বাড়তি মনোযোগ এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন, যার সুফল পৌঁছে দিতে হবে প্রকৃত সুবিধাভোগীদের কাছে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। গত কয়েক বছর ধরে দারিদ্র্যের হার দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বড় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। তবে মহামারী করোনা পাল্টে দিয়েছে তার সমীকরণ। করোনার সাথে 1 বছরেরও বেশি সময় ধরে লড়াই করতে গিয়ে দারিদ্র্যের কাতারে যোগ হয়েছে বিপুল জনগোষ্ঠী। গেল জানুয়ারি মাসে গবেষণা সংস্থা সানেমের করা খানা জরিপে উঠে আসে দেশে সার্বিক দারিদ্র্যের হার এখন 42%, যা 2018 সালেও ছিল 24.5%। সবশেষ গত এপ্রিল মাসে পিপিআরসি ও বিআইজেডির যৌথ জরিপে দেখা যায় নতুন করে দরিদ্র হয়েছেন প্রায় 2.5 কোটি মানুষ।
এছাড়াও নাগরিক প্ল্যাটফর্মের সাম্প্রতিক জরিপে উঠে আসে করোনার 1 বছরে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর 78% এখনও আর্থিক সংকট থেকে বের হতে পারেননি। দারিদ্র্য নিয়ে জরিপ কাজের অন্যতম এই গবেষক ও অর্থনীতিবিদের মতে আসছে বাজেটে এসব নতুন দরিদ্রদের টিকিয়ে রাখতে নিতে হবে বিশেষ সামাজিক সুরক্ষা কর্মসূচি। কোভিডের বাস্তবতা মাথায় রেখে চিহ্নিত সুবিধা গোষ্ঠীর জন্য বরাদ্দ দরকার। আমি একটা বললাম নগর দরিদ্র, 2 নম্বর বললাম নতুন দরিদ্র। আসছে বাজেটে নতুন করে 63টি উপজেলায় সব বয়স্ককে ভাতার আওতাভুক্ত করা হচ্ছে। এছাড়া মুক্তিযোদ্ধাদের ভাতা 12,000 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 20,000। ফলে চলতি বাজেটের 95,500 কোটি টাকা থেকে সামাজিক সুরক্ষায় বরাদ্দ ছাড়াচ্ছে 1 লাখ কোটি টাকা, যেখানে মোটা অঙ্কের খরচ যাবে ভর্তুকি ও প্রণোদনায়। এছাড়াও সামাজিক সুরক্ষায় যোগ করা হয় পেনশন ও গ্র্যাচুইটি, যা এ খাতের গোলমেলে হিসাব মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। একটা অ্যামাউন্ট কিন্তু আপনার প্রথমে বাদ দেওয়া দরকার, সেটা হচ্ছে পেনশনের যে অ্যামাউন্টটা। অনেকগুলো কর্মসূচি ওই সামাজিক নিরাপত্তার বরাদ্দ খাতের মধ্যে বলা হচ্ছে, যেগুলো আসলে ওই যে সামাজিক নিরাপত্তার যে আলোচনা আমরা করি তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। আমাদের কিছু ইমার্জেন্সি ব্যবস্থা রাখতে হবে। এই প্রচলিত সামাজিক সুরক্ষার বাইরেও যারা হঠাৎ করে দারিদ্র্য রেখার মধ্যে পড়ে গেছে তাদের জন্য বিশেষ তহবিল গঠন করতে হবে। দেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতের আওতায় 123 ধরনের কর্মসূচি আছে, যা বাস্তবায়নের দায়িত্ব পালন করে 24টি মন্ত্রণালয়। সামাজিক সুরক্ষা খাতে খরচের দিক থেকে এখনও তলানিতে বাংলাদেশ, যা জিডিপির অনুপাতে মাত্র 1%। বিশ্লেষকরা বলছেন প্রতি বছর এ খাতে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হলেও তার গুণগত খরচ নিশ্চিত করা হয় না। তাই আসছে বাজেটে এই করোনাকালীন সময়ে নতুন করে যে বিপুল সংখ্যক মানুষ দরিদ্র হয়েছেন তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনাকালে হাসপাতালে না আসা বা জরুরি সেবা না পাওয়ার কারণে দেশে মাতৃমৃত্যু হার 25 থেকে 30% বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রসব পরবর্তী রক্তক্ষরণ, অপুষ্টি, চিকিৎসকের কাছে না নিয়ে যাওয়া এবং পরিবারের অবহেলায় মারা যায় শতকরা 31% মানুষ। এদিকে ইউনিসেফ জানিয়েছে কোভিড-19 মহামারীতে স্বাস্থ্য ব্যবস্থা চাপের মুখে পড়ে এবং সেবা বিঘ্নিত হওয়ার কারণে হুমকিতে পড়েছে অন্তঃসত্ত্বা মা এবং নবজাতক শিশুরা। নিরাপদ মাতৃত্ব দিবসে বিশেষজ্ঞরা বলছেন মাতৃমৃত্যু ঠেকাতে পুরো বিষয় ধরেই নীতি নির্ধারকদের নতুন করে পরিকল্পনা করতে হবে। মারুফা রহমানের প্রতিবেদন। নিরাপদ মাতৃত্বের জন্য একজন গর্ভবতী নারীকে অন্তত 4 বার চিকিৎসকের কাছে ফলো আপে যাওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনে বলা আছে। আবার প্রসব পরবর্তী চেকআপও রয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত শতকরা 50% মায়েরই আদর্শ চেকআপের বিষয়টি নিশ্চিত করা হয় না। এখনো বেশিরভাগ প্রসবই বাড়িতে হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রী রোগ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার রেজাউল করিম কাজল। করোনাকালে মাতৃমৃত্যু বেড়েছে প্রায় 25 থেকে 30%। এমন তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক পরিচালিত টিকাদান কর্মসূচি ইপিআই। সংক্রমণের ভয় এবং যাতায়াত সহ নানা সমস্যায় প্রসবকালীন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নারীরা। বর্তমান করোনা পরিস্থিতিতে মায়েরা দুশ্চিন্তায় থাকে যে হাসপাতালে গেলে কিংবা স্বাস্থ্যকর্মীর কাছে গেলে হয়তো আমি নিজেই করোনা আক্রান্ত হতে যাব। এই জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনেই মাকে সেবা দিতে হবে এবং মাকে অবশ্যই প্রয়োজন হলে চিকিৎসকের কাছে আসতে হবে। মাতৃমৃত্যুর হার ঠেকাতে মায়ের সামাজিক এবং মানসিক নিরাপত্তার উপর জোর দিয়েছেন মেরি স্টোপস বাংলাদেশের অ্যাডভোকেসি ও কমিউনিকেশন প্রধান মঞ্জুর নাহার। নারীর সিদ্ধান্ত গ্রহণ, নারীর পুষ্টি, নারীর পছন্দ অপছন্দকে আমরা বিবেচনায় এনে যদি একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে আমরা ক্যাম্পেইন করি, আমরা যদি পলিসি বাস্তবায়ন করি, তাহলে আমি নিশ্চয়ই আশাবাদী। সরকারি হিসেবে বাংলাদেশে প্রতিদিন প্রায় 16 জন মা গর্ভকালীন জটিলতায় মারা যান। এটা স্বাভাবিক সময়ের একটি চিত্র। বিশেষজ্ঞরা বলছেন এসব ঠেকাতে ঠিক করতে হবে পুরো মাতৃস্বাস্থ্য সেবা ব্যবস্থা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট উচ্চ জোয়ারে সাতক্ষীরার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে ভেসে গেছে মাছের ঘের। এতে সর্বশান্ত হয়ে পড়েছে চিংড়ি চাষিরা। তারা বলছে
ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতি পুষিয়ে নিয়ে ঘুরে দাঁড়ানোর আগেই আবারও প্লাবিত হলো। এমন অবস্থায় স্বল্প সুদে ঋণ চান তারা। মৎস্য বিভাগ বলছে পানিতে ভেসে গেছে 4 উপজেলার 7,500 চিংড়ি ঘের। এতে ক্ষতি হয়েছে প্রায় 55 কোটি টাকা। শাকিল ইসলাম জুয়ের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গেল বছরের 20 মে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় সাতক্ষীরার আশাশুনি উপজেলা। এবারও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আশাশুনি ও শ্যামনগর উপজেলা। এসব উপজেলার বিভিন্ন স্থানে বেড়ি বাঁধ ভেঙে উপচে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে। প্লাবিত হয় অর্ধশত গ্রাম, ভেসে যায় অসংখ্য মাছের ঘের। চিংড়ি চাষিরা জানান আম্পানের ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতে ধার দেনা করে ঘেরে মাছ ছেড়েছে তারা। জোয়ারের পানিতে মাছ ভেসে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন তারা। ঘেরটা বুড়ে গেছে, সেখানে আমি প্রায় 10 লাখ টাকার মতন আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। 20-30টা গ্রাম প্লাবিত হয়ে গেছে পানিতে। আমাদের যে ঘেরটা ছিল অনেক ক্ষতিগ্রস্ত, এখন আমাদের চলা অনেক দুষ্কার হয়ে পড়েছে। যে সামনের বছর আমি ঘেরের হাড়ি তো দেওয়ার কথা, আমি যে ওই পর্যন্ত খেয়ে যাবো এমন পয়সা আমার কাছে নাই। উপকূলবাসীর অভিযোগ, টেকসই বেড়িবাঁধ না থাকায় বাঁধ ভেঙে গ্রাম ও চিংড়ি ঘের প্লাবিত হচ্ছে। এই অবস্থায় ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চান তারা। এই বছর সবচেয়ে আমরা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে, যেহেতু আমাদের ঘর বাড়ি কিছুই নেই। আমাদের এই টেকসই বেড়িবাঁধ দরকার এবং যাতে মানুষ সুস্থ বসবাস করতে পারে তেমন একটা প্রতিকূল পরিবেশ আমাদের দরকার। সংশ্লিষ্টরা বলছেন ইয়াসের প্রভাবে দেবহাটা, কালীগঞ্জ, শ্যামনগর ও আশাশুনি উপজেলার 27টি ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ইউনিয়নের প্রায় 55 কোটি টাকার মাছ ভেসে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। প্রাথমিক আমাদের যে তথ্য তাতে দেখা যাচ্ছে যে প্রায় 4টি উপজেলাতে 55 কোটি টাকার ক্ষতি হয়েছে। 4% সুদে যে তফসিলি ব্যাংকগুলো থেকে যে ঋণ রয়েছে, সেই ঋণ যাতে আমাদের এই ক্ষতিগ্রস্ত চাষিরা খুব সহজেই পেতে পারে, সেজন্য আমরা আপনার চেষ্টা করে দেবো। চিংড়ি চাষীদের এই ক্ষতি পুষিয়ে নিতে স্বল্প সুদের ঋণ সহ সব ধরনের সহায়তা করবে সরকার, এমন প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে পিরিয়ড সচেতনতা দিবস নিয়ে বিশেষ আয়োজন। আজ পিরিয়ড সচেতনতা দিবস। এবারের মূল প্রতিপাদ্য ইটস টাইম ফর অ্যাকশন। স্বাস্থ্যসম্মত পিরিয়ডকালীন পরিচর্যা নিশ্চিত করতে বিশ্বব্যাপী পালিত হয় দিনটি। বিভিন্ন জটিল রোগ এড়াতে পিরিয়ডকালীন সময়ে পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ গাইনি রোগ বিশেষজ্ঞদের। আর স্যানিটারি ন্যাপকিনের দাম করমুক্ত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। মাদার স্ট্রং, সিস্টার স্ট্রং, দেন কান্ট্রি স্ট্রং। ভারতীয় চলচ্চিত্র প্যাডম্যান নারীর পিরিয়ডকালীন স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে নির্মিত এই চলচ্চিত্র। তামিলনাড়ুর সমাজকর্মী অরুণাচল মুরুগানান্থমের জীবনের বাস্তব কাহিনী অবলম্বনে সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র এটি। এই চলচ্চিত্রের গ্রামের নারীদের মতোই বাংলাদেশের 86% নারী পিরিয়ডকালীন সময়ে ব্যবহার করেন পুরনো কাপড়। এ তথ্য ন্যাশনাল হাইজিন সার্ভের। পিরিয়ডকালে অপরিচ্ছন্ন কাপড় ব্যবহার বয়ে আনতে পারে নানা রকম জটিল রোগ, বলছেন বিশেষজ্ঞরা। একটা কাপড় অন্ততপক্ষে 2টা সাইকেলের বেশি কিন্তু ব্যবহার করা উচিত না। অবশ্যই ভালোভাবে ধুয়ে রোদে শুকাতে হবে। পোকামাকড় জিনিসটা যদি ওখানে যায়, পরবর্তীতে যদি সেই কাপড়টা ব্যবহার করে, তাতে কিন্তু তার সাংঘাতিক ভাবে সমস্যা হতে পারে, ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। সাদা স্রাব বলে কিছু সমস্যা হয় একটা মেয়ের, সেই ইনফেকশনটা প্রথমে ওখান থেকে শুরু হয়, তারপরে মূত্রথলিরও ইনফেকশন হতে পারে, ভ্যাজিনাল ইনফেকশন হতে পারে। বাংলাদেশের বাজারে স্যানিটারি ন্যাপকিন রয়েছে বিভিন্ন কোম্পানির। কিছু কিছু স্যানিটারি ন্যাপকিনের দাম বেশ কম, কিন্তু অনেক ক্ষেত্রেই তা নিম্নবিত্ত ও গরিব নারীদের নাগালের বাইরে। ন্যাশনাল হাইজিন সার্ভের হিসাবে দেশের 20%-এরও কম নারী ব্যবহার করেন স্যানিটারি ন্যাপকিন। এই যে 80% ইউজ করে না, এটা আপনার সচেতনতার অভাব, তারপরে সোশ্যাল ট্যাবু এবং উচ্চ মূল্য। তো এই 3টা কারণে আমরা মনে করি। তো কোনো নির্দিষ্টভাবে একটা কারণ যে শুধুমাত্র দাম বা শুধুমাত্র অ্যাওয়ারনেস, এটা না। কিন্তু অ্যাকচুয়ালি সরকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে, আমরা আশা করব সরকার এই বাজেটের মাধ্যমে সম্পূর্ণরূপে ভ্যাট এবং ট্যাক্স এই স্যানিটারি ন্যাপকিন বা এটার যে র মেটেরিয়াল বা প্যাকেজিং মেটেরিয়াল আছে এগুলোর উপরে যাতে এই ভ্যাট এবং ট্যাক্স সম্পূর্ণরূপে প্রত্যাহার করে। পিরিয়ড চলাকালে অনেকে মানসিক অবসাদে ভোগেন, হতে পারে পেটে বা শরীরের বিভিন্ন অংশে ব্যথা। এ সময় পুষ্টিকর খাবার খাওয়া ও প্রচুর পানি পান করার পরামর্শ দেন চিকিৎসকরা। পিরিয়ড
পিরিয়ড মাসিক বা ঋতুস্রাব নারীর স্বাভাবিক জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ। একজন নারীর নিয়মিত ও সঠিকভাবে পিরিয়ড হওয়ার অর্থ তিনি সন্তান ধারণে সক্ষম। তাই পিরিয়ড কেবল নারীর সঙ্গে নয়, পুরো পৃথিবীতে নতুন জীবন সৃষ্টির সঙ্গে সম্পর্কিত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছেন বাশার আল আসাদ। বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সংসদীয় স্পিকার হামৌদা সাব্বাগ লাইভ কনফারেন্সে প্রেসিডেন্ট আসাদের বিপুল ভোটে জয়লাভের ঘোষণা দেন। মোট ৭৮.৬% ভোট পড়েছে, যার মধ্যে আসাদ পেয়েছেন ৯৫.১% ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল্লাহ সল্লুম আবদুল্লাহ ১.৫% এবং মাহমুদ আহমেদ মারি ৩.৩% ভোট পেয়েছেন। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো বলছে ভোট অবাধ এবং সুষ্ঠু হয়নি। ২০০০ সালে সিরিয়ার ক্ষমতা গ্রহণের পর ২০১১ সালে আসাদের একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে আন্দোলন পরে গৃহযুদ্ধে রূপ নেয়। এছাড়া আইএস সঙ্গে যুদ্ধে এক দশকে সিরিয়ায় মারা গেছে ৪.৫ লাখ মানুষ, বাস্তুচ্যুত হয়েছে ১,১০,০০,০০০ মানুষ। বেলারুশের আকাশসীমা এড়িয়ে মস্কোতে পৌঁছানোর পরিকল্পনা করায় ইউরোপের ২টি এয়ারলাইন্সের প্রবেশ নিষিদ্ধ করেছে রাশিয়া। বিবিসি জানায়, এই ঘটনার পরই রাশিয়ায় নিজেদের ফ্লাইট বাতিল করেছে এয়ার ফ্রান্স ও অস্ট্রেলিয়ান এয়ারলাইন্স। গত রোববার গ্রিস থেকে লিথুয়ানিগামী রায়ান এয়ারের একটি বিমানকে মাঝপথে কৌশলে মিনস্কে নামতে বাধ্য করে সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে গ্রেফতার করে বেলারুশ। ভিন্ন মতাবলম্বী ওই সাংবাদিককে গ্রেফতার করতে ইউরোপের অভ্যন্তরীণ এই ফ্লাইটকে মিনস্কে নামতে বাধ্য করা হয়। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, বেলারুশ সরকার বিমান ছিনতাই করেছে। এরপরই ইউরোপের এয়ারলাইন্সগুলো বেলারুশের আকাশসীমা ব্যবহার না করা বেলারুশের এয়ারলাইন্সগুলোকে ইউরোপের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত হয়। এদিকে রাশিয়ার এই সিদ্ধান্তের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র জানিয়েছে রাশিয়া মুক্ত আকাশ চুক্তি লঙ্ঘন করেছে। আর এ কারণে মস্কো বাণিজ্যিক উড়োজাহাজের ওপর নিষেধাজ্ঞা না ওঠালে যুক্তরাষ্ট্র অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে পুনরায় যোগ দেবে না। বিশ্বকাপ বাছাই পর্বের বাকি ৩ ম্যাচ খেলতে কাতারের উদ্দেশ্যে দেশ ছেড়েছে জাতীয় ফুটবল দল। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়বে জেমিডের শিশুরা। এই গ্রুপে বাংলাদেশের বাকি ৩ ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত ও ওমান। ৩রা জুন আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ, ৭ জুন ভারত ও ১৫ জুন হবে ওমানের বিপক্ষে ম্যাচ। সবগুলো ম্যাচ হবে কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে। ৩২ সদস্যের বাংলাদেশ দলে মোট খেলোয়াড় আছেন ২২ জন। ইনজুরির কারণে যেতে পারেননি স্ট্রাইকার সাদউদ্দিন। আর করোনায় কাতার সফর শেষ হয়েছে সুফিল ও ইব্রাহিমের। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।